আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের কোনো টানাপোড়েন নেই। একই সঙ্গে তিনি বলেছেন, লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে পারেন। এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। ঈদুল আজহার ছুটিতে দীর্ঘ 10 দিন পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রোকন, একটা দীর্ঘ ছুটি পরে আজ প্রথম কর্মদিবস, সচিবালয়ের কর্মব্যস্ততা কেমন দেখছেন? হ্যাঁ, কর্মব্যস্ততা আসলে পুরোদমে শুরু হওয়া বলতে যা বোঝায় সেটি হয়েছে। আমরা যখন সকালে আসি তখন থেকেই দেখেছি যে এর আগে, অর্থাৎ ঈদের ছুটির আগে যে এরকম কর্মব্যস্ততা ছিল, একই রকম কর্মব্যস্ততায় কর্মকর্তা কর্মচারীরা সবাই এসেছেন। এবং যেহেতু 10 দিনের দীর্ঘ ছুটি ছিল, এই ছুটির পরে তাদেরও অনেক কাজ জমে গিয়েছে। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা সেই কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছেন। এবং একই সাথে উপদেষ্টা যারা আছেন তারাও সবাই আজকে কিন্তু অফিস করছেন। তারা সকালই চলে এসেছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি। আর এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির একটি বৈঠক হচ্ছে, সেখানেও আসলে উপদেষ্টারা অংশ নিয়েছেন। সেই কোর কমিটির সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে তো আছেনই, এছাড়া পরিবেশ বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আছেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন প্রধান যারা আছেন তারাও কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন এবং সেই বৈঠকটি এখনও চলছে। আর এর আগে আমরা সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টার সাথে কথা বলেছিলাম ঈদ যাত্রা নিয়ে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে রোজার ঈদের আগে যেহেতু ছুটিটা বেশি ছিল, এই জন্য মানুষের ঈদ যাত্রাটা স্বস্তিদায়ক ছিল। এবার আসলে 2 দিন ছুটি থাকায় স্বস্তিদায়ক রোজার ঈদের মতো হয়নি, তবে তার দাবি যে অতটা খারাপও হয়নি। এছাড়া সড়কে ফিটনেসবিহীন গাড়ি মাঝে মাঝে হয়তো নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, সেই কারণেও যানজট হয়েছে। অর্থাৎ ঈদ যাত্রা, অর্থাৎ শুরু যেটা ছিল সেটি স্বস্তিদায়ক খুব একটা হয়নি বলে তিনি নিজেও স্বীকার করেছেন। তবে ঈদের ফিরতি যে যাত্রা, অর্থাৎ মানুষজন যখন ফিরে এসেছেন সেই যাত্রা স্বস্তির হয়েছে বলে তিনি জানিয়েছেন আমাদের। একই সাথে তার কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, যেহেতু তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টাও, আমরা জানতে চেয়েছিলাম গরম পড়েছে প্রচণ্ড, সামনের দিনে লোডশেডিং মোকাবেলায় সরকারের আসলে পরিকল্পনা কি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লোডশেডিং মোকাবেলায় এখন তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেটি আসলে চালানো হচ্ছে না। তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, যদি গরম আরও বেশি বাড়ে তারা আসলে লোডশেডিং মোকাবেলায় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে চালানো শুরু করবেন। সব কিছু মিলিয়ে যদি বলি, সচিবালয়ে কর্মব্যস্ততা পুরোদমে শুরু হয়েছে। উপদেষ্টারা অফিস করছেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তারা এসেছেন, কর্মচারীরা এসেছেন এবং তারা পুরোদমে অফিস শুরু করেছেন। কাকলি। দর্শক, জানছিলাম ছুটি শেষে সচিবালয়ের কর্মচাঞ্চল্যের খবর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এসআই আমির হোসেন সহ 4 জনকে। সকাল 10টার পর তাদের কারাগার থেকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় আরও হাজির করা হয়েছে কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। যদিও এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এর উপর শুনানি হবে। এর আগে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রোববারও নগর ভবন অবরোধ করে কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। সেই কর্মসূচিতে যোগ দিয়ে নগর ভবন অবরোধ চালিয়ে যেতে তার সমর্থকদের নির্দেশনা দিয়েছেন ইশরাক। সেখানে আন্দোলনের খবর জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী
শফি মাহমুদ সাগরের সাথে। সাগর, কখন থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এবং একটা দীর্ঘ ছুটির পর যেহেতু আজকে প্রথম কর্মদিবস, সেবা বঞ্চিত নগরবাসী কি বলছেন? কাকলি, ঈদুল আজহার দীর্ঘ 10 দিন ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস। আর এই প্রথম কর্মদিবসের থেকে সকাল থেকে আসলে এই রাজধানী নগর ভবন সেটিকে অবরুদ্ধ করে বিএনপির নেতা ইশরাকের সমর্থকরা তারা সেখানে গণ অবস্থান কর্মসূচি তারা নিয়ে সেখানে অবস্থান করছেন। এবং একটু আগেই সেখানে বিএনপি নেতা ইশরাক কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আদালতের রায় অনুযায়ী তাকেই যে শপথ পড়ানোর কথা ছিল সেটি অতি দ্রুত বাস্তবায়ন না করলে এবং যতদিন পর্যন্ত না এই ব্যবস্থা নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের নেতা কর্মীরা তারা এই নগর ভবনে এখানে তারা অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং তিনি যদিও এটিও বলেছেন যে নাগরিকদের যে সকল জরুরি সেবা রয়েছে সে সকল সেবা চালু থাকবে, অর্থাৎ জন্ম নিবন্ধন কিংবা টিন সার্টিফিকেট এই সকল ব্যবস্থাগুলো চালু থাকার কথা বলেছেন। কিন্তু যেহেতু এই নগর ভবনের কর্মকর্তাদের একাংশ তারাও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাই আসলে কতটুকু নাগরিক সেবা এখন পাওয়া যাবে সেটি কিছুটা সন্দেহ রয়েছে। আর একই সাথে অনেক দিন পর যখন আসলে আজকে আজ প্রথম কর্মদিবস হিসাবে যখন রয়েছে, অর্থাৎ অনেক দিন যাবত ধরে কোনো কর্ম ছিল না, সেক্ষেত্রে অনেক কাজই কিন্তু মানুষের বাকি পড়ে রয়েছে। তাই বলাই যায় যে সে সকল এই আন্দোলন চালিয়ে গেলে সে সকল নাগরিকদের আসলে এই সকল কাজকর্ম সেগুলো পেতে আসলে বেশ ভালোই সমস্যা হবে। এবং একই সাথে তারা দাবি জানিয়েছেন যে যেহেতু স্থানীয় সরকার উপদেষ্টা তিনি এই রায়টি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছেন, তাই তার পদত্যাগের দাবি করে এবং মেয়রের পদে আসলে ইশরাকের শপথ অতি দ্রুত বাস্তবায়ন করতে তারা দাবি জানিয়ে এখানে অবস্থান নিয়েছেন। তো এই ছিল কাকুলি এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক জানছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবরোধের খবর। টানা 10 দিন বন্ধের পর আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি সহ পণ্য খালাস প্রক্রিয়া। আমদানি রপ্তানি শুরু হয়, বেনাপোল বন্দরে ফিরেছে আবারও কর্মব্যস্ততা, যার জন্য হিমশিম খেতে হচ্ছে কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের। এ চাপ সামাল দিতে প্রায় 3000 বন্দর হ্যান্ডলিং শ্রমিক যোগদান করেছে। বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি জানান, টানা 10 দিন পণ্য খালাস বন্ধ থাকায় 200 কোটি টাকার রাজস্ব আয় থেকে পিছিয়ে পড়েছে সরকার। অন্যদিকে ঈদের ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। আষাঢ়ের প্রথম দিন আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো বর্ষাকে। প্রতি বছরের মতো এবছরও দেখো পান্থকুঞ্জ জেগে আছে, একটি বৃক্ষ হত্যা হলে লড়াই হবে তোমার সাথে প্রতিপাদ্য নিয়ে বর্ষা ঋতুকে বরণ করে নিতে বর্ষা উৎসব আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। এ সময় উন্নয়নের নামে চলমান প্রাণ প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়। আবির আহমেদের রিপোর্ট। গ্রীষ্মের খরতাপে প্রকৃতি যখন দগ্ধ, তখনই সঞ্জীবনী সুধা নিয়ে হাজির হয় বর্ষা ঋতু। তীব্র গরমে নগরবাসীর জীবনে স্বস্তি, শান্তি আর আনন্দের যেন বার্তা হয়ে আসে বর্ষা। তপ্ত ধরণীর বুকে বৃষ্টির পানি ঢেলে এই ঋতু প্রকৃতির রূপ যেন বদলে দেয়। বর্ষা ঋতুকে স্বাগত জানাতে নজরুল মঞ্চে এই বর্ষা বন্দনা। দেখো পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে প্রতিপাদ্য নিয়ে বর্ষা ঋতুকে বরণ করে নিতে বর্ষা উৎসব আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। কৃষক ও শ্রমজীবী মানুষের জীবিকা ও প্রাণ প্রকৃতি সুরক্ষার আহ্বান নিয়ে এই আয়োজন করা হয়। প্রকৃতি দিনের পর দিন ধ্বংস হচ্ছে না, ধ্বংস করা হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেমনভাবে আমাদের প্রকৃতির বন্দনা করব, বর্ষাকে আহ্বান জানাবো, ঠিক তেমনিভাবে আমাদের এখানে যে জীববৈচিত্র্য, আমাদের এখানে যে পরিবেশ প্রকৃতি, তার বিরুদ্ধে যে আগ্রাসী তৎপরতা, তার বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ জানাবো। গান, কবিতা আর নাচে অংশ নেন শিল্পী ও বরেন্দ্র ব্যক্তিত্বরা। বাংলার ঋতু বৈচিত্র্যের সাথে একাত্ম হয়ে এই ঋতুকে বরণ করে নিতে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসেন বাংলা একাডেমিতে। বড় একটা জায়গা জুড়ে বর্ষার বিচরণ। এই বর্ষাকালের মধ্য দিয়ে আমাদেরকে মনের ভিতর একটা সুন্দর আবহাওয়া তৈরি করে। বর্ষার এই প্রথম সকালে
গান করতে এসেছি, সবাইকে একসঙ্গে দেখছি, ভালো লাগছে। বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে বর্ষা উৎসবকে এক ধরনের আন্দোলন বলে মনে করেন আয়োজকরা। এর মাধ্যমে মানুষের মধ্যে প্রকৃতিকে সুরক্ষা দেওয়ার সচেতনতা গড়ে উঠবে বলেও আশা তাদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।